আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের খবরাখবর নিয়ে বাংলাদেশ টেলিভিশনের আয়োজন বাণিজ্য অর্থনীতিতে আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। একই সাথে আমরা এই বাণিজ্য অর্থনীতির সর্বশেষ আপডেটগুলো জানানোর পাশাপাশি এর বিশ্লেষণ নিয়ে কিন্তু আমাদের স্টুডিওতে অতিথি থাকেন, অনলাইনেও যুক্ত হন। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন শিপন, সিনিয়র সহসভাপতি ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব। এবং মোহাম্মদ শাহাবুদ্দিন শিপনের আরও একটি পরিচয় রয়েছে, তিনি হচ্ছেন অনলাইন উদ্যোক্তা এবং বিশেষ করে অনলাইন উদ্যোক্তারাই ইক্যাব দেখাশোনা করেন। ইক্যাবের যারা উদ্যোক্তা আছেন তাদের নিয়ে কাজ করেন। তার অনলাইন উদ্যোগ যেটি রয়েছে সেটি হচ্ছে চিকিৎসা নামে তার একটা অ্যাপ রয়েছে। এবং একই সাথে শিহাবুদ্দিন তিনি কিন্তু এই যে অনলাইনে যে মেডিসিন বিক্রি এবং ডায়াবেটিক স্টোর নামে তার একটা স্টোরও রয়েছে অনলাইনে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। একই সাথে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন সুমন হাওলাদার, সভাপতি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। তবে প্রতিদিনকার মতো আমরা শুরুতেই মোহাম্মদ শাহাবুদ্দিন শিপনের কাছে যেতে চাই। আমরা যদি ইক্যাব দিয়ে আলোচনাটা শুরু করি, কয়েক বছর আগেও আমরা দেখেছি যে হচ্ছে আপনার এই যে ইলেকট্রনিক কমার্স নিয়ে একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, কিন্তু এখন কিন্তু বিশেষ করে ইক্যাবের সচেতনতা, সরকারের নানা উদ্যোগ, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার সহ নানা কিছু করার কারণে এখন সেই অস্থিরতার জায়গাটায় আবার আমরা অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি। এখন কি অবস্থা? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন। ঠিকই বলছেন আপনি। ইক্যাব গত কয়েক বছর যে কাজগুলো করছিলেন ই কমার্স সেক্টরের জন্য, সেটা হয়তো আপনি একটা ক্রাইসিস মোমেন্টের কথা বললেন। আসলে এটা শুরু হয় অনেক আগে, প্রায় 2014 সাল থেকেই ইক্যাব কার্যক্রম শুরু করে। সেখান থেকে ক্রমান্বয়ে এই সেক্টরটার গ্রোথে অনেক প্রকৃতির সহযোগিতা করে, যেখানে গভর্নমেন্টের পলিসি এবং উদ্যোক্তা বান্ধব পলিসি তৈরি করে এবং উদ্যোক্তাদেরকে ইন্সপায়ার করা, সেই কাজগুলো করে আসছিল। কিন্তু হঠাৎ করে কোভিডের সময় দেখা যায় দেশে একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়। কিছু উদ্যোক্তার বা কিছু ব্যবসায়ীর অসৎ কার্যক্রমের কারণে সেক্টরের একটা নেতিবাচক প্রভাব পড়ে। যেই প্রভাব থেকে উত্তরণের জন্য ইক্যাব এবং সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখান থেকে আপনার এখন অনেক দূর আমরা কেটে উঠেছি। এখন ব্যবসা মোটামুটি সবাই কমপ্লায়েন্স মেনটেন করে ব্যবসা পরিচালনা করছে। উদ্যোক্তারা স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ তৈরি হয়েছে। ক্রেতারা আপনার ঝুঁকিবিহীন অর্ডার করতে পারছেন বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম, পাশাপাশি ফেসবুক ভিত্তিক ই কমার্সগুলো থেকেও এই ইকোসিস্টেমটা ক্রমান্বয়ে ডেভেলপ হচ্ছে। যে ইকোসিস্টেমের কথা বলছিলেন, সেক্ষেত্রে এই যে আমরা অস্থির পরিস্থিতি থেকে সুন্দর পরিস্থিতির দিকে গেলাম, এখন পরিবর্তনের পরে ক্রেতা যারা আছেন অনলাইন থেকে যারা কেনেন, তাদের মধ্যে যে পরিবর্তনটা, একই সাথে আপনাদের পরিবর্তনটা, দুটোর সংমিশ্রণে আসলে কি ঘটেছে? এখন পরিস্থিতিটায় আপনারা কতটা পজিটিভ যে হ্যাঁ এই জায়গাগুলোতে আমরা চেঞ্জ করেছি? আমার মনে হয় কিছু সংখ্যা তথ্য দিয়ে যদি আপনাকে বলি তাহলে এটা আরও ভিজিবল হবে। 14-15 সালে যখন ই কমার্সের মার্কেট সাইজ ছিল এটা 40 থেকে 50 কোটি টাকার কাছাকাছি। খুবই সামান্য কিছু মানুষ এই সেক্টর নিয়ে কাজ করতেন এবং অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তখন ডেলিভারি দেওয়া অত্যন্ত ডিফিকাল্ট ছিল এবং উদ্যোক্তা নিজেই হয়তো শর্ট ডিস্টেন্সের ভিতর ডেলিভারি দিতেন, অথবা কয়েকটা কুরিয়ার সার্ভিস কোম্পানি যেগুলো ই কমার্স কুরিয়ার নয়, জেনারেল রেগুলার ই কমার্স, তাদের মাধ্যমে ডেলিভারি দিতেন। এই ছিল 14-15 সালের ই কমার্সের ক্যারেক্টার। আপনি যদি কোভিডের আগের পর্যায়ে দেখেন, তখন মার্কেট সাইজ ছিল প্রায় 1000 কোটি টাকার নিচে এবং ডেলিভারি হতো প্রায় 40-50 হাজার প্রতিদিন, এরও নিচে। সো এই মার্কেটটা কোভিডকালীন চেঞ্জ হয়ে এটা প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ এইভাবে মান্থ টু মান্থ ইনক্রিজ হতে থাকে। কারেন্ট সিনারিও হলো এটা প্রায় প্রতিদিন 7 লক্ষ ডেলিভারি হয়। সো প্রতিদিন 7 লক্ষ ডেলিভারি সারা বাংলাদেশ ব্যাপী। এবং আগে আমি যেটা বললাম, একেবারে শহরের শর্ট ডিস্টেন্সের ভিতর উদ্যোক্তা নিজে ডেলিভারি দিত, সেখানে এখন ইকোসিস্টেমের মাধ্যমে ডেলিভারি সিস্টেম আপনার ডেভেলপমেন্টের কারণে একেবারে প্রান্তিক পর্যায়ের একটা গ্রামের মানুষও কিন্তু এখন ই কমার্সে অর্ডার দিয়ে সে পণ্যটা পাচ্ছে। এই পর্যায়ে ডেভেলপমেন্ট হয়েছে। যদিও এখানে অনেক চ্যালেঞ্জ আছে এখনও, সেগুলো ওভারকাম করতে পারলে আমাদের সেক্টরটা আরও হয়তো অনেক বেটার। যেহেতু চ্যালেঞ্জের কথা বললেনই, কোন কোন জায়গায় এখন চ্যালেঞ্জ রয়েছে? কারণ সরকার তো বলছে তারা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা করেছে এবং ইক্যাবকে বা বিশেষ করে ইলেকট্রনিক কমার্সকে অনেক বেশি তারা সমৃদ্ধ করতে চাচ্ছে। আপনাদের তাহলে চ্যানেলগুলো কোন জায়গায় রয়েছে এখন? একটা দেখুন, আমাদের যে এখন যে ডিজিটাল ট্রানজেকশান, সেটার দিকে যদি তাকাই, রিটেলের লেস দেন 2% এখন রিটেলে ট্রানজেকশান হয়, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ অন্যান্যগুলোতে 8%-এরও উপরে এবং অ্যাভারেজে এটা 15% হওয়া উচিত কমপক্ষে। ইন্টারন্যাশনালি অনেক দেশের যদি আপনি অ্যাভারেজ ধরেন বা চায়না ধরলে সেখানে প্রায় 52% আপনার অনলাইনে ট্রানজেকশান হয়, কিন্তু এখানে মাত্র 2%। দ্যাট মিনস হলো এখনও কনজিউমাররা সচেতন নয় এবং তাদের যে ডিজিটাল এডুকেশন প্রয়োজন,
লিটারেসি দরকার এবং উদ্যোক্তাদেরও লিটারেসি দরকার, এই জায়গাতে একটা বড় গ্যাপ। এই গ্যাপগুলো যদি আপনার কমানো যায় তাহলে আপনার এখানে বায়ারের পরিমাণ বাড়বে, অ্যাট এ টাইম উদ্যোক্তার পরিমাণও বাড়বে। সো এই ডিজিটাল লিটারেসিটা প্রান্তিক পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি একটা চ্যালেঞ্জের কথা বললাম, আরও অনেক প্রকৃতির চ্যালেঞ্জ আছে, যেমন সরকারের অনেক প্রকৃতির সহযোগিতা দরকার, যেমন আপনার উদ্যোক্তাদেরকে প্রশিক্ষিত করা। সেখানে যদিও ছোট স্কেলে সরকার কাজ করে আছে, কিন্তু এটা খুবই আমি মনে করি নগণ্য। এটা একেবারে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে আপনার বিজনেসগুলোকে ডিজিটালাইজেশন করতে হলে এবং অটোমেশন করতে হলে এখানে সরকারকে আরও বেশি পরিমাণ অ্যাগ্রেসিভ হতে হবে এবং এখানে প্যাট্রোনাইজ করতে হবে, সুযোগ সুবিধার পরিমাণ বাড়াতে হবে। এখানে ভ্যাট ট্যাক্স ইস্যু আছে, যার কারণে আপনাকে দেখেন অনলাইনে আপনি যখন একটা চাল কিনবেন, সে রংপুর থেকে একটা মানুষ হয়তো বা দিনাজপুর থেকে ঢাকা শহরে সে একটা মুদি দোকানেও চাল বিক্রি হচ্ছে, একটা অনলাইনেও বিক্রি হচ্ছে। মুদি দোকানদারকে কোনো ভ্যাট দিতে হচ্ছে না বা ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু আপনার বিশেষ করে ভ্যাটটা তাকে দিতে হচ্ছে না। আপনি যখন অনলাইনে বিক্রি হচ্ছে তাকে কিন্তু দিতে হচ্ছে। এখানে যেই ইমব্যালেন্স আছে সেই জায়গাগুলোকেও সরকারের নজরে আনা উচিত। বরং অনলাইনে সেল করলে তাকে ভর্তুকি দেওয়া উচিত। তার যদি অনলাইনে ট্রানজ্যাকশন হয়, পেমেন্ট হয়ে থাকে, তাকে ট্যাক্স ফ্রি করে দেওয়া উচিত অথবা ভ্যাট ফ্রি করে দেওয়া উচিত। কারণ লিটারেসি হলেই তখন মানুষ, এবং কি এই প্রণোদনা পেলে মানুষ আকর্ষণ হবে এখানে কেনাকাটা করতে। একটা পর্যায়ে কি হবে, অনেক বেশি পরিমাণ যখন অনলাইনে ট্রানজ্যাকশন হবে, সরকার অটোমেটিক্যালি ভ্যাট অ্যান্ড ট্যাক্স ডিজিটালি কালেকশন করতে পারবে। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় মানে আপনি বলছিলেন যে এখন প্রসার বিজনেসটা আরো হোক, তারপরে এইগুলো আরো করা হলে ভালো হতো। সেই ক্ষেত্রে আমরা যদি চ্যালেঞ্জের শুরুটা নিয়ে আলোচনা করি, ডিজিটাল লিটারেসির কথা বলছিলেন, সেক্ষেত্রে কি দুই পক্ষেরই ডিজিটাল লিটারেসি দরকার, যারা উদ্যোক্তা এবং যারা কিনছেন? অবশ্যই, কারণ ঘুরে ফিরে আমরা একই দেশের মানুষ, আমাদের ওভারঅল ডিজিটাল লিটারেসিটা গ্যাপ আছে। আপনি যদি ধরেন ইন্টারনেটে কি করে, সবাই হয়তো ফেসবুক চালায় আর হয়তো নিউজ পেপার পড়ে বা গেম খেলে টিকটক করেই, কিন্তু এটা তো মূল জিনিস হওয়ার কথা নয়। আপনার এটা মূল জিনিস, তার এডুকেশন হওয়া উচিত অনলাইনে, অনলাইনে তার ট্রানজ্যাকশনে তার প্রবলেমগুলো সলভ করা উচিত, টাইম সেভিংসগুলো অনলাইনের ইউজের মাধ্যমে হওয়া উচিত। এই ডিজিটাল লিটারেসিতে অনেক গ্যাপ আছে। অনেকে হয়তো ফেসবুক চালানোটাকে অনলাইন ইউজ মনে করতেছেন, কিন্তু আমার মনে হয় এই জায়গাগুলোতে অনেক পাশাপাশি অনলাইন উদ্যোক্তাদের সবচেয়ে বড় বাধা যেটা, এখনো আমরা ভাবি যে অনলাইনে একটা জিনিস অর্ডার করব এবং আরেকটা হচ্ছে অনলাইনে আবার টাকা দিব, পণ্যটা পাবো। তো এই যে বিলিভনেসের জন্য যে লিটারেসিটা দরকার, যে না বিশ্বে এখন অনলাইনেই বেশি কেনাকাটা হয়, অন্যরাও সবাই সঠিকভাবে পাচ্ছে, এই বিলিফটার জন্য তো লিটারেসি দরকার বা অ্যাওয়ারনেস দরকার। অবশ্যই এখানে লিটারেসিটা একটা গুরুত্বপূর্ণ। আপনি প্রথমে যে থ্রেটের কথা বললেন না, এটা সারা দুনিয়াতে আছে এবং সব প্রকৃতির বিজনেসে আছে। আপনি এমন কোনো বিজনেস পাবেন না যেখানে আপনার ফ্রডুলিটি নাই। এই ফ্রডুলেন্স ওয়ার্ক কিন্তু সব জায়গায় আছে, এবং কি অনলাইনে আপনি ইউরোপের মতো বা আমেরিকার মতো দেশেও কিন্তু আপনি যখন গুগলে সার্চ দিবেন দেখবেন ওদের কত % ফ্রডুলেন্ট হয়। এটা থাকবেই, এটা 100% কেউ ওভারকাম করতে পারবে না। এইটাকে বিশ্বাস করেই আমাদের কাজ করে যেতে হবে। তারপরও আমাদের দেশে এখন কিন্তু ওই ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হওয়ার প্রবাবিলিটি কম। কারণ হলো আমরা একটা কেস থেকে যেই চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়েছে সেগুলো কীভাবে ওভারকাম করতে হয় এবং কীভাবে কনজিউমারদেরকে সেফটি দিতে হয়, পাশাপাশি উদ্যোক্তাদেরকেও সেফটি দিতে হয়, তার টেকনোলজিক্যাল অ্যান্ড পলিসিগত দুইটা জায়গায় আমরা কাজ করেছি। যার কারণে এখন উদ্যোক্তারা অনায়াসে কেনাকাটা করতে পারে, কিন্তু তারা এখনও সচেতন নয় যে আপনি লাস্টে যে কথাটা বললেন তারা কি জানে, আদৌ হয়তো অনেকেই জানে না। অনলাইনে সে অর্ডার দিলে যে আজকে তার একটা জামা দরকার, গ্রামের একেবারে প্রান্তিক পর্যায়ে সেখানে কোনো কাপড়ের দোকান নেই, যদিও আছে সেটা হয়তো অত উন্নত মানের নয়, হয়তো তার কাছে টাকা আছে, কিন্তু সে সেই জিনিসটা অনলাইনের মাধ্যমে একেবারে শহরের যে কোনো ভোক্তার মতোই তারপর অনলাইনে তো দাম দরও অনেক কম করতে হয়, কারণ ফিক্সড রেট দেওয়া আছে, তারপর তার জন্য ছাড় দেওয়া আছে। অনেক ক্ষেত্রে পণ্যের মান ও জাস্ট হচ্ছে দেখা নিয়ে তারা একটা সংশয়ে থাকেন। সেই ক্ষেত্রে কিভাবে ডেভেলপ করা যায় এই জায়গাটায়? এখানে পলিসিগতভাবে ডেভেলপমেন্ট করা আছে। পণ্যের পরিপূর্ণ বিবরণ দিতে হয়, কালার ছবিগুলো যাতে পণ্য যেমন ওই রকমই থাকতে হয়। মোটামুটি ভালো কোম্পানিগুলো তাদের রিভিউগুলো যদি দেখে কেনাকাটা করে, আমার মনে হয় এখন আর আগের মতো ওই সমস্যা ফেস করবে না। কিন্তু কনজিউমারদেরকে তার রাইট সম্পর্কে, তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। সেখানেও কিন্তু আমাদের একটা লিটারেসির গ্যাপ আছে। আমরা কিন্তু আপনার বায়ার হিসেবে আমরা কিন্তু সচেতন না। হয়তো দোকানে গিয়ে একটা জিনিস কিনেও আমরা পরে ফেরত দিতে হয় জিনিসটা, কিন্তু কেনার সময় দেখে নেওয়া উচিত। ঠিক তদ্রূপ অনলাইনেও আপনার একটা পণ্য কিনতে হলে তাকে ডিটেলস দেখা উচিত। আর আপনি যেটা বললেন দামের কথা,
অনলাইনের সুবিধা হলো সে একই বাসায় বসে বা একই প্লেসে বসে সে অনেকগুলো জায়গা থেকে কম্প্যারিজন করতে পারে, প্রাইস কম্প্যারিজন করতে পারে, ডিফারেন্ট কালার দেখতে পারে, একসাথে লাখো প্রোডাক্ট থেকে তার বেস্ট চয়েসটা নিতে পারে, যেটা একটা ফিজিক্যাল দোকান থেকে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, অনেক সময় সাপেক্ষ এবং অনেক সময় সাপেক্ষ, তা তো অবশ্যই। সেই ক্ষেত্রে এই যে ডিজিটাল লিটারেসির কথা বলছেন, একই সাথে আবার অ্যাওয়্যার কথাও বলছেন, দুটোই তো প্রায় একই দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যেহেতু সব উদ্যোক্তাদের নিয়ে একসাথে কাজ করেন এবং আপনাদের মেম্বার হলেই এখন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা দেয়া হয়, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আসলে অ্যাওয়্যার করছেন? আমরা সারা বছরব্যাপী অনেক প্রকৃতির অ্যাক্টিভিশন রাখি। তো অ্যাক্টিভিশনগুলো আমরা কিছু মিট আপ রাখি, সেখানে আমরা ওপেন করে দিই, শুধু আমাদের মেম্বার না, কিন্তু যে কেউ এখানে ওয়ার্কশপগুলোতে অ্যাটেন্ড করতে পারে, ট্রেনিংয়ে অ্যাটেন্ড করতে পারে। আমরা পত্রিকা মিডিয়াতে বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি, তাদেরকেও আমরা ইন্সপায়ার করি, তাদেরকে ইনভাইট করি ফিচার লেখার জন্য। এভাবে আসলে কার্যক্রমগুলো হচ্ছে। পাশাপাশি সরকারকে আমরা বিভিন্নভাবে অ্যাডভোকেসি করি। এই যে একটু আগে বললাম ট্রেনিং প্রোগ্রাম, ওয়ার্কশপ, এগুলো যাতে আরও বেশি পরিমাণ সরকারের যে কোনো কার্যক্রমের সাথে যাতে ডিজিটাল ট্রানজ্যাকশানগুলো অ্যাড করা হয়, সরকারের ছোটোখাটো কেনাকাটাগুলো যাতে টেন্ডারিং পদ্ধতিতে না গিয়ে অনলাইন পদ্ধতিতে করে, তাহলে অনেক উদ্যোক্তা আপনার তার ডেলিভারিটা অনলাইনে দিতে পারে, সেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সও তৈরি হবে। সেক্ষেত্রে সরকারের উদ্যোগের কথা বলছিলেন, তারাও তো সব কিছু এক জায়গায় পাওয়া যাবে সেরকম ওয়েবসাইটও লঞ্চ করেছে। সেই জায়গাগুলোতে আপনারা কি সঠিক সেবাটা পাচ্ছেন? সরকারের সেবা তো সরকারের ভিতরেই, কিন্তু সরকার তো আর ব্যবসায়ী না। ব্যবসায়ীর চিন্তাভাবনা থেকে কাজ করবেন, সেখানে তারা অনেক প্রকৃতির রিসার্চ করেন, কাস্টমার ডিমান্ড বুঝেন, প্রাইস বুঝেন, এই জায়গাগুলো থেকেই উদ্যোক্তারা বিজনেসগুলো পরিচালনা করেন। তা আমি যেটা বলছিলাম, সরকারের ইমিডিয়েট কেনাকাটাগুলো, তারা যে ক্যাশ ট্রানজ্যাকশানে যে কেনাকাটাগুলো করে, এগুলো যদি অনলাইনে কেনাকাটা করে, তাহলেও আমাদের দেখবেন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে যারা, এবং কি সরকারের মানুষের জন্য অনলাইনে কেনাকাটায় উদ্বুদ্ধ। সেক্ষেত্রে আমরা যদি একটু প্রোডাক্টের দিকে যাই, যে আমরা বেশিরভাগ সময় দেখি, বিশেষ করে আপনি বলছিলেন যে ফেসবুক মানেই হচ্ছে ই কমার্স না, বা আমরা ইলেকট্রনিক জিনিসগুলো বুঝছি না, বা অনলাইন লিটারেসি না, কিন্তু আমাদের দেশে কিন্তু বেশিরভাগ বিক্রি বা ব্র্যান্ডিংটা ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, এবং সেখানে আমরা কেবল পোশাক রিলেটেড প্রোডাক্টেই কিন্তু আমরা দেখি, বা প্রতিনিয়ত যে অ্যাক্সেসরিজগুলো ব্যবহার হয় সেগুলোতে সেখানে বিজ্ঞাপন। অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে কি অবস্থা? ই কমার্সে তো শুধু প্রোডাক্ট নয়, সার্ভিসও। হ্যাঁ, এখন কিন্তু আর আপনি এক সময় হয়তো যখন অনলাইন শুরু হয় তখন গিফট যেত, মানে আপনার বার্থডে কেক, উপহার সামগ্রীগুলো, এখন আর সেই জায়গায় নাই। আপনি অনলাইনে অল প্রকৃতির কাইন্ড অফ সার্ভিস নিতে পারেন, অল কাইন্ড অফ প্রোডাক্টও, আপনার হেভি প্রোডাক্ট। আপনার দেখেন গত রমজানে যে বেচা কিনা হয়, তার ভিতর হাইয়েস্ট ভলিউম বিক্রি হয় ইলেকট্রনিক সামগ্রী, টেলিভিশন, ফ্রিজ, এগুলো। আপনি এখন আর সেকেন্ড বা থার্ডে চলে যায় ফ্যাশন প্রোডাক্টগুলো। সো এখন আর আগের মতো নেই যে অনলাইনে শুধু মানুষ পোশাকে কিনবে। আর ফেসবুকে যেহেতু উদ্যোক্তার পরিমাণ বেশি, স্বাভাবিক কারণে ফেসবুকে প্রায় আমাদের 55% উদ্যোক্তা ফেসবুক ভিত্তিক। সো এখানে তো অনেক বেশি পরিমাণ ট্রানজ্যাকশন এবং বায়ার এবং সেই জায়গায় প্রোডাক্টের ভেরিয়েশন বা সার্ভিসের ভেরিয়েশন যেটাই বলি, আপনারও একটা উদ্যোগ আছে চিকিৎসা রিলেটেড বা মেডিকেল মেডিসিন রিলেটেড। আপনারা এই জায়গাটায় আসলে কিভাবে যারা হচ্ছে ওষুধ কিনেন বা সেবাটা নেন তাদের কিভাবে সুরক্ষিত রাখেন বা করেন? আচ্ছা, ওষুধের ক্ষেত্রে আপনি যদি ডাটা অ্যানালাইসিস করেন, দেখতে পাবেন যে মেডিসিন একটা আমাদের দেশে একটা বড় অংশ হলো, মানে একটা সার্টেন পার্সেন্টেজ বেসিক্যালি রিসার্চ বলে ফেক অ্যান্ড সাবস্ট্যান্ডার্ড কাউন্টারফিট মেডিসিন হয়। সো আমরা যেটা করি সেটা হলো আমরা পেশেন্টকে 100% অরিজিনাল অ্যান্ড অথেন্টিক মেডিসিন ডেলিভারি দেয়, এটা আমাদের 1 নাম্বার অবজেক্টিভ থাকে। এবং এই সেফ মেডিসিন খাওয়ানোর জন্য আপনার এই যে টেম্পারেচার এখন 40-42 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে, মেডিসিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সো এটার একটা সার্টেন টেম্পারেচার লেভেলে রাখা, যেগুলো ফ্রিজিং বা চিলারে রাখা, সেগুলো সেই কুলিং পদ্ধতিতে রাখা, এই জিনিসগুলো মেনটেন করা হয়। নাম্বার 2, এটার মাধ্যমে একটা সেফ মেডিসিন দেওয়া। তৃতীয় যে জিনিসটা সেটা হলো আপনার দেখবেন যে গ্রামীণ পর্যায়ে মেডিসিন, সাবস্ট্যান্ডার্ড মেডিসিন বা এক্সপায়ার্ড মেডিসিন বিক্রি হয়, আমরা কিন্তু সচেতন না, কনজিউমাররা জানেই না যে সে নকল মেডিসিন খাচ্ছে না অরিজিনাল মেডিসিন খাচ্ছে, এবং কি সে কিন্তু অতটুকু লিটারেটও না। হ্যাঁ, সো তাদেরকে আমরা চিন্তা করি যে যাতে সেফ মেডিসিন তার কাছে পৌঁছানো যায়। আপনার কাছে ওই ধরনের জিনিস যাবেই না, কারণ আমাদের মেডিসিনটা ডেলিভারি হয়ে ডাইরেক্ট
ম্যানুফ্যাকচারার থেকে। সো আমরা ম্যানুফ্যাকচার থেকে মেডিসিনটা কালেক্ট করি, দ্যাট মিনস ওরা ডেলিভারি দিয়ে যায়, সেটা ডাইরেক্ট কনজিউমারের কাছে যায়। এখানে কোনো ইন্টারমিডিয়েট থাকে না, না মানে থাকার কারণে আমি এই জন্য একবার জানতে চাচ্ছিলাম, ভাবছিলাম যে সোর্সটা আপনারা কোন জায়গা থেকে করেন। তার মানে সরাসরি যারা উদ্যোক্তা তাদের থেকে সরাসরি ম্যানুফ্যাকচারার, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার। সেক্ষেত্রে আপনি মাঝখানে কোনো জায়গায় সংরক্ষণ করেন না? ওই যে আমাদের ইন্টারনাল নিজেদের ট্রান্সফারের জন্য যতটুকু সংরক্ষণ করা, এমনিতে আপনাদের কোনো স্টোর নাই যে যেখানে এসে আমরা ফিজিক্যাল স্টোর না, আমাদের ফিজিক্যাল ইনভেন্টরি থাকে, জাস্ট সেটা অর্ডার বেসিসে আপনারা সংরক্ষণ করেন। সেই ক্ষেত্রে এই যে মেডিসিনটা তো হচ্ছে টাইমের সাথে অনেক বেশি সম্পর্কিত। ধরুন আমি যখন একটা মেডিসিন অর্ডার করব, তার মানে আমার অতীব দরকার তাই তো করব আমি, বা একটা টাইমের মধ্যে। যেমন ধরুন একটা ফ্যাশন ওয়্যার যদি আমি অর্ডার করি, সেক্ষেত্রে আমাকে 2 দিন পরে দিলেও সমস্যা হচ্ছে না, বা অনেক ক্ষেত্রে হয় না। সেই জায়গাটায় আপনারা তড়িৎ সেবাটা দেওয়ার জন্য কি পলিসি গ্রহণ করেন? আমরা ঢাকার ভিতর সেম ডে ডেলিভারি দিতে পারি, ঢাকার বাইরে পারি না। ঢাকার বাইরে নেক্সট ডে অর দেন নেক্সট ডে আমরা ডেলিভারি দিই। সামগ্রিক যারা ই-কমার্স রিলেটেড টু মেডিসিন সবারই একই অবস্থা। আর আপনার ঢাকায় সেম ডে সেই ক্ষেত্রে তো বিজনেসটাকে আরো ভায়াবল করার জন্য আপনাদের অন্য থিংকিং এ যেতে হবে। কি ভাবছেন? আমরা ফিউচার ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমাদের ইনভেন্টরি তৈরি হবে, যাতে আমরা সেম ডেতে ডেলিভারি দিতে পারি। আমরা ওইটা নিয়ে কাজ করতেছি। স্পেশালি যেহেতু এই জিনিসগুলো দরকার এবং অনেক বেশি সেনসিটিভ রিলেটেড, সেই ক্ষেত্রে অন্যান্য এই সম্পর্কিত বিজনেসে বা আপনাদের উদ্যোক্তাদের কিভাবে আপনারা বেশি ইন্সপায়ার করেন যে নতুন নতুন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসো, বা আর কি কি জায়গাগুলোতে আমাদের ই-কমার্স খুব বেশি বিকশিত হচ্ছে? এই যে একটু আগে যেটা বললাম মেডিসিন, একসময় এটা নিয়ে চিন্তাও করা হতো না। এই টাইপের অনেক সার্ভিস আছে আসলে। গ্রোসারি বাসার পাশে গ্রোসারি পাওয়া যায়, তারপরেও কিন্তু মানুষ এখন অনলাইনে গ্রোসারিতে যাচ্ছেন। এখন আমাদের কিছু কিছু উদ্যোক্তা আছে একদম কনজিউমার প্রোডাকশন লেভেল থেকে ভেজিটেবল এনে কনজিউমারকে দিচ্ছেন। সো এই ধরনের ই-কমার্স আগে চিন্তা করা যেত না। সো এটার ট্রান্সপোর্টেশন, সাপ্লাই চেইন রক্ষা করে একেবারে ফ্রেশ ভেজিটেবলও কিন্তু এখন বাসায় পৌঁছানো হচ্ছে। আর আপনার এর অনলাইনে এডুকেশন অনলাইনে যাচ্ছে, আমরা ডক্টর কাউন্সিলিং অনলাইনে যাচ্ছে, মেন্টাল হেলথ অনলাইনে যাচ্ছে। আপনার এই ধরনের সার্ভিসগুলো কিন্তু অনলাইনে। সো সার্ভিস এবং প্রোডাক্ট, যে এনি কাইন্ড অফ প্রোডাক্ট এখন কিন্তু আমি একটু আগে যেটা বললাম আপনাকে, ফ্রিজ বিক্রি হচ্ছে ইউজ পরিমাণ, টেলিভিশন, এরকম ভারী জিনিসগুলো দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি হচ্ছে। সো আপনার হেভি প্রোডাক্টও অনলাইনে এখন যাচ্ছে। তবে সেই ক্ষেত্রে আমরা যদি আবার একটু মেডিসিনের ওই প্রসঙ্গটায় ফিরি, যখন দেখা যায় যে অনেকেই কিন্তু প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন নেন, সেই জায়গাটায় একজনে ধরেন পাশের ফার্মেসি থেকে যখন মেডিসিনটা নেবেন, তখন কিন্তু তার দরকারই না হলে বা ডাক্তার অনেক সময় ওষুধ পরিবর্তন করে দেন, তখন তিনি ফেরত দিতে পারেন। আপনাদের ক্ষেত্রে কি এই সুবিধা আছে? আমাদের ক্ষেত্রে অনেকগুলো সুবিধা। আমাদের থেকে সুবিধাটা বলি, যখন আমি এই বিজনেসটা যখন শুরু করি, ওর আগে তো আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্সের কারণে আমি বিজনেসে আসা, আমার প্রবলেমের কারণেই আসা। যেমন আমার মায়ের যখন মেডিসিন নিতাম, আমার মায়ের প্রায় 12-13টা মেডিসিন লাগতো, অনেক ক্ষেত্রে 17টা মেডিসিন লাগতো, আমি একই দোকানে পেতাম না। সেটার জন্য আমাকে 3টা 4টা 5টা ফার্মেসিতেও যেতে হতো। আমাদের এখানে প্রেসক্রিপশনটা দিলে আমরা না থাকলে আমরা সোর্স করে, মানে ম্যানুফ্যাকচার থেকে এনে নেক্সট ডে 2 দিন পরে ডেলিভারি দিচ্ছি। কিন্তু তাকে কিন্তু কনজিউমারকে কিন্তু 3টা 4টা 5টা জায়গায় যেতে হচ্ছে না। প্লাস গ্রামীণ পর্যায়ের পেশেন্টরা ঢাকায় এসে ডক্টর দেখিয়ে যান, কিন্তু উনি গ্রামে গিয়ে ওই মেডিসিনটা আর পান না। সো আমরা সেই মেডিসিনটা আবার তাকে গ্রামীণ পর্যায়ে পৌঁছানো সক্ষম হচ্ছি। সো প্রেসক্রিপশন যদি প্রপারলি দিতে পারে, তাহলে মেডিসিন ডেলিভারি কোনো ইস্যু না। আমরা আবারও আপনার সঙ্গে আলোচনায় ফিরবো, তবে আমাদের সঙ্গে এখন অনলাইনে যুক্ত হয়েছেন জনাব সুমন হাওলাদার, সভাপতি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। চলমান তীব্র দাবদাহে 15 দিনে প্রান্তিক মুরগি খামারিদের 200 কোটি টাকা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে সংকট দেখা দিতে পারে ডিম ও মুরগির বাজারে। আর এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব সুমন হাওলাদার। আমরা বলছিলাম যে এই যে সুমন হাওলাদার, আমরা যেই তথ্যটা দিচ্ছিলাম যে আপনাদের প্রায় এই সাম্প্রতিক সময় কয়েকদিনে যে তীব্র গরম, এই কারণে আপনাদের অনেক টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে আপনারা এই ক্ষতিটা কিভাবে পুষিয়ে নেবেন, বা কি হচ্ছে আসলে আপনাদের এই জায়গাটা, এখন আপনারা কি থিঙ্ক করছেন? আসলে আমরা তো প্রান্তিক পর্যায়ের ছোট ছোট খামারি, আমরা এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া আমাদের জন্য খুব কষ্টকর। এবং এই তীব্র তাপদাহে আমাদের 15 থেকে 20,000 খামার বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে অধিকাংশ খামার ফিরতে পারলেও কিছু কিছু খামারি আর পুঁজি হারিয়ে আর ফিরতে পারবেন না। আমাদের এখন তীব্র তাপদাহ, আমরা অনেক ব্যবস্থাপনা করেছি। যেমন আমরা মুরগিকে স্প্রে করতেছি, ঠান্ডা পানি ব্যবহার করতেছি, চালে পানি দিচ্ছি। তারপরও টেম্পারেচার এতটাই বেশি যে
ব্রয়লার মুরগি হচ্ছে 22 থেকে 25 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস সহ্য করতে পারে। তো আমরা মুরগিগুলো স্টক করতেছে এবং আমাদের উৎপাদনে ব্যাঘাত ঘটতেছে। উৎপাদন প্রায় 4 থেকে 10% পর্যন্ত ডিম এবং মুরগি উৎপাদন কমে গেছে এবং আমাদের মুরগির মৃত্যুর হারটা হচ্ছে সর্বোচ্চ 30% পর্যন্ত আমাদের মৃত্যুর হার হচ্ছে 5% থেকে 30%। সেক্ষেত্রে আমাদের সারা দেশে প্রায় প্রতিদিন 1 লক্ষ মুরগি মারা যাচ্ছে, কিন্তু আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো প্রকার আমরা সহযোগিতা পাচ্ছি না। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেশে যে একটা শিল্প গড়ে উঠছে, একটা বাণিজ্যিক ব্রয়লার যে একটা শিল্প, পোল্ট্রি শিল্প, যেটা প্রান্তিক খামারিরা উৎপাদন করেন এবং বেকারত্ব দূর করার জন্য একটি খামার করেন। আর এর জন্য অবদান আছে যুব উন্নয়নের, তারা ট্রেনিং দিয়ে দেন এবং চাকরির পিছনে না করে বেকার যুবকরা একটি খামার করেন। কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর একমাত্র কর্পোরেট গ্রুপদের নিয়ে কাজ করেন এবং প্রান্তিক খামারিদের দিকে কোনো নজর দিচ্ছেন না, যার কারণে 1,60,000 খামার থেকে কমতে কমতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূলতা এখন মাত্র 60,000 খামার আছে প্রান্তিক পর্যায়ে। তো আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই আমরা, যাতে প্রান্তিক খামারিদের দিকে একটু নজর দেওয়া হয় এবং আমরা বিজ্ঞানসম্মত খামার গড়ে তুলতে পারি, সেজন্য যাতে আমাদেরকে সহযোগিতা করা হয় সরকারের পক্ষ থেকে। এবং পোলট্রি ফিড এবং মুরগির বাচ্চা, এই দুটো যদি সরকারিভাবে আমাদেরকে দেওয়া হতো, তাহলে আমাদেরকে কর্পোরেট জিম্বির কাছে আমাদের জিম্বি হতে হতো না, কর্পোরেট সিন্ডিকেটের কাছে। আমরা সব দিকে বন্দি। একদিকে কর্পোরেট মুরগির বাচ্চার সিন্ডিকেট তৈরি করে, মুরগির বাচ্চা 3 গুণ দামে বিক্রি করে আমাদের কাছে, আবার আমরা বেশি দামে ক্রয় করে এখন তীব্র তাপ প্রবাহের একটা প্রতিকূলতা আমরা পড়ে গেছি। সেক্ষেত্রে আসলে আমরা প্রান্তিক পর্যায়ের খামারিরা সরকারের সহযোগিতা প্রয়োজন এবং সরকারের সহানুভূতি আমাদের জন্য প্রয়োজন। যদি প্রান্তিক খামারিদের প্রতি সরকারের সহানুভূতি না থাকে, একটা সময় এই 60,000 খামারিও থাকবে না। আমার কথা হলো 2007 সালে আমাদের 1,60,000 খামার, এখন 6 লক্ষ খামার হওয়ার কথা। সেক্ষেত্রে কেন 60,000 খামার হলো, এখন কমে গিয়ে দাঁড়ালো, সেটা প্রাণী সম্পদকে আসলে জবাবদিহিতার আওতায় নেওয়া উচিত। সেক্ষেত্রে জনাব সুমন হাওলাদার, আপনাকে যদি একটু থামিয়ে আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে এই রকম প্রাকৃতিক দুর্যোগ বা এরকম সমস্যার ক্ষেত্রে আপনি যদি বিজ্ঞানসম্মত উপায়ে খামার করতে পারতেন, তাহলে হয়তো এই অবস্থা থেকে আপনারা উত্তরণ করতে পারতেন। এখন বাংলাদেশে বৈজ্ঞানিক সম্মতভাবে কোনো খামার আছে কিনা, বা করতে গেলে আপনাদের কি কি আসলে প্রয়োজন? জি, বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত খামার আছে কর্পোরেট গ্রুপদের, তারা করেন, তারা বিভিন্ন ঋণ সুবিধা পান সরকারের কাছ থেকে, সাবসিডি পান। কিন্তু আমরা প্রান্তিক পর্যায়ের খামারিরা 1 টাকা ঋণ সুবিধা কোনো ব্যাংক থেকে পাই না। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ, বাংলাদেশ ব্যাংক থেকে ঘোষণা আছে সকল ব্যাংক আমাদেরকে ঋণ দিবে। অতএব আমরা পুঁজির কারণে আমরা একদিকে আপনার দাদন ব্যবসায় ঢুকে যাচ্ছি আমরা বড় পুঁজিওয়ালাদের কাছে, অন্যদিকে আমরা নিজেদের পুঁজি যতটুকু আছে হারিয়ে ফেলে আমরা বেকারত্ব বহন করছি। আমাদের প্রয়োজন এখন সরকারের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে একটি ছোট ছোট প্রান্তিক যে উদ্যোক্তা আছে ক্ষুদ্র এবং মাঝারি, এদেরকে ঋণের আওতায় নেওয়া এবং এদেরকে প্রাণী সম্পদ থেকে আমাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া এবং আমাদের সাথে সমন্বয় করা। কিন্তু আমাদের সাথে কোনো প্রকার প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদের সাথে আলোচনা, সমন্বয়, পরামর্শ কোনো কিছুই তারা আমাদেরকে দেন না, যার কারণে 1,60,000 খামার থেকে 6 লক্ষ হওয়ার পরিবর্তে মাত্র 60,000-এ আসছে। একটা সময় মানুষগুলো প্রান্তিক যারা আছে এবং ভোক্তা যারা আছে সবাই জিম্মি হয়ে পড়বে যদি সরকার আমাদেরকে এই মুহূর্তে কোনো সহযোগিতা না করেন। এবং বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা কি এই প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছেন, সরাসরি বসেছেন? আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলি, আমরা বিভিন্ন মিটিং এ অংশগ্রহণ করার জন্য বসতে চাই, কিন্তু তারা সেটা না করে আসলে প্রান্তিক খামারিদের স্বার্থ না দেখে তারা কর্পোরেটদের স্বার্থ দেখেন। কারণ বিভিন্ন মিটিং এ অংশগ্রহণ করতে চাই, আমাদেরকে অংশগ্রহণে নেওয়া হয় না এবং একটি 28 টাকা উৎপাদন খরচের বাচ্চা যদি প্রাণী সম্পদ নির্ধারণ করে দেয় বৈধভাবে 63 টাকা, সেই বাচ্চা কৃত্রিম সংকট করে বিক্রি করা হয় 100 টাকা। অতএব আমার উৎপাদন খরচকে বাড়িয়ে দিচ্ছে প্রাণী সম্পদ এবং ডিম এবং মুরগির বাজারে সংকট সৃষ্টি হওয়ার জন্য আমি মনে করি
সম্পূর্ণরূপে প্রাণী সম্পদ দায়ী। কারণ জনাব আমরা সুমন ডিজি হাওলাদার, মহোদয়কে আপনাকে বলতে অসংখ্য পাই ধন্যবাদ না, আপনার বক্তব্য আবার দেওয়ার তারা জন্য। কিন্তু corporate আমরা একটু উদ্দেশ্যে অন্যান্য যে খবরগুলো আছে আমাদের হাতে সেগুলোতে একটু যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে ডলার সংকট ঠেকাতে এবার অফশোর ব্যাংকিংয়ে তোড়জোড়। দেশে ডলার সংকট যেন কাটছেই না, এক্ষেত্রে কাজে আসছে না বাংলাদেশ ব্যাংকের নেওয়া কোনো উদ্যোগেই, বরং প্রতিনিয়ত ডলার সংকট আরও প্রকট হচ্ছে, যার প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ, রিজার্ভ নেমেছে তলানিতে। এই প্রেক্ষাপটে এবার ডলার সংকট কাটাতে অফশোর ব্যাংকিংয়ে তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্বজনীন পেনশনে 1 লাখ মানুষ নিবন্ধনের শীর্ষে, দরিদ্ররা পিছিয়ে প্রবাসীরা। সার্বজনীন পেনশনে নিবন্ধন করে চাঁদা জমা দিয়েছে বিপুল সংখ্যক মানুষ। এক মাসেই প্রায় 60,000 মানুষ নিবন্ধন সম্পন্ন করেছে। এতে সার্বজনীন পেনশনে নিবন্ধনের সংখ্যা 1 লাখের মাইল ফলক স্পর্শ করেছে। বিশ্বজুড়ে সুনাম ছড়িয়ে দিতে জামদানি ভিলেজ প্রকল্প। জামদানি শাড়ি বাংলার ঐতিহ্য, বাংলার গর্ব। দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে এখন সুনাম। এরই মধ্যে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক তথা জিআই পণ্য হিসেবে স্বীকৃতিও পেয়েছে জামদানি শাড়ি। এই শাড়ির ঐতিহ্য বিশ্ব ছড়িয়ে দেওয়া হবে, এই জন্য জামদানি ভিলেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 32,50,00,000 টাকা। 63 বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদনের রেকর্ড। চলতি লবণ মৌসুমে অর্থাৎ 28 এপ্রিল পর্যন্ত আমরা হিসেবটা দেখতে পাই 22,34,658 টন লবণ উৎপন্ন হয়েছে, এবং যা বিগত যদি বছরগুলো রেকর্ড দেখি তাহলে তার অনেকটা অতিক্রম করেছে। এখনও লবণ উৎপাদন কিন্তু অব্যাহত রয়েছে। এর আগে গত বছর 2022-23 অর্থ বছরে 62 বছরের মধ্যে সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয়েছিল। সেই সময় পর্যন্ত সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ছিল 22,32,890 টন। ঝুঁকিপূর্ণ ঋণের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের পরামর্শ দিয়েছে আইএমএফ। ব্যাংক খাতের ঝুঁকিপূর্ণ ঋণের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। পাশাপাশি তারা বলছে ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য এর ওপর করা যে পরিদর্শন প্রতিবেদন গ্রাহকদের জন্য তা উন্মুক্ত করা উচিত বা উন্মুক্ত করার পরামর্শ দিয়েছেন তারা। আমরা আবারও আমাদের স্টুডিওতে থাকা অতিথি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন শিপনের কাছে যেতে চাই। আমরা শুনছিলাম যে ই কমার্সে বা অর্থ বাণিজ্যের যে এখন ইলেকট্রনিক যে ব্যবস্থাপনা, সেই জায়গায় যারা উদ্যোক্তা আছেন, সেক্ষেত্রে আপনার এই যে নতুন নতুন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসছে, সেক্ষেত্রে তাদের মার্কেট অ্যানালাইসিসের কথা আমরা নিয়ে আসছিলাম, রিসার্চ করার কথা বলছিলাম। আপনারা সেই উদ্যোগে কিভাবে সামিল হন, বা এই কাজগুলো তারা তো একটা বড় পরিসরে করতে হয়, বা সরকারের আইসিটি বিভাগ বা অন্যান্যরাই কিভাবে আপনাদের সাথে যুক্ত হন? না, একটা হলো আমরা তো অ্যাসোসিয়েশন, আমাদের কাছে মেম্বার বিভিন্ন প্রকৃতির মেম্বার হয়। তো মেম্বারদের থেকে আমরা জানতে পারি, আমাদের বিভিন্ন কার্যক্রম থাকে, স্টার্ট আপ প্রোগ্রাম থাকে, সেগুলোর মাধ্যমে আমরা জানতে পারি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো সেখানে যারা চ্যালেঞ্জে ফেস করে তারা আবার আমাদের কাছে প্রবলেম নিয়ে আসলে সেগুলা গভর্নমেন্টের কাছে অ্যাডভোকেসির প্রয়োজন হয়, সেগুলো এভাবে আমরা তুলে ধরি। সো নতুন নতুন উদ্যোগগুলো আসলে ফ্রন্টে আসে এভাবেই। কিন্তু আমরা যদি একটু ইক্যাবের দিকে তাকাই, ইক্যাব এখন অনেক বড় একটা সংগঠন, আপনাদের সদস্য সংখ্যাও এখন অনেক, এবং অনেক অ্যাক্টিভিটি আপনাদের চোখে পড়ে। সেই ক্ষেত্রে আপনারা সংগঠনের সাথে যুক্ত আছেন, এবং সংগঠনের যারা উদ্যোক্তা তাদের আপনারা হচ্ছে ডিজিটাইজড এবং একই সাথে ডিজিটাল লিটারেসি যতটা পারছেন দিচ্ছেন। আপনারা কতটা এই সফলতায় সন্তুষ্ট? না, এখনও সফল এটা বলা যাবে না। এখন তো মাত্র সেক্টরটা গ্রো হওয়ার শুরু হয়েছে। এখানে অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলো ওভারকাম করতে পারলেই হয়তোবা সফলতা দেখব। যখন দেখতে পাবো যে বাংলাদেশের একটা বৃহৎ অংশ, প্রায় 50% মানুষ অনলাইনে ট্রানজ্যাকশন করছেন। এখন প্রায় 5-6% মানুষ অনলাইনে ট্রানজ্যাকশন করে, লেস দেন 10% আপনার। সো এটা যখন 40-50%-এ যাবে, তখন আমরা হয়তো বলতে পারবো যে হ্যাঁ, ডিজিটালি মানুষ এখন সক্ষম, এবং উদ্যোক্তার পরিমাণ এখন অনেক কম। আরও অনেক বেশি পরিমাণ উদ্যোক্তা, ফিজিক্যাল বিজনেসগুলো যখন ডিজিটাল বিজনেসে ট্রান্সফর্ম হবে, তখন আমরা বলতে পারবো যে আমরা সফল। আমরা তখনই সফল বলতে পারবো প্রতিটা ঘরে ঘরে যখন মানুষ তার প্রয়োজনীয় জিনিসগুলা অনলাইনের মাধ্যমে সলভ করবে, এবং পাশাপাশি সে তার বিজি লাইফে যাতে ডিজিটাল বিজনেসটাকে, ডিজিটাল ট্রানজ্যাকশনটাকে, ডিজিটাল কার্যক্রমটাকে সংযুক্ত করবে, তখনই তো আমরা। সেক্ষেত্রে আমরা যদি একটু উদ্যোগের কথা বলি, এবং উদ্যোগের সাথে জড়িত হচ্ছে মূলধন, যে যার যত বেশি ক্যাপিটাল সে তত দ্রুত এবং তার মনের মতো সেই বিজনেসটাকে সাজাতে পারে। এই ক্ষেত্রে উদ্যোক্তারা নতুন আইডিয়া নিয়ে আসে, এবং সেই উদ্যোগটাকে যেন সঠিক বিজনেসে রূপান্তর করতে পারে। সেই ক্ষেত্রে আপনার মূলধন সংগ্রহে ইক্যাব কি কোনো তাদের পরামর্শ দেয় বা কোনো কাজ করে? জি, আমাদের এখানে কিছু কার্যক্রম আছে। একসময় এই সেক্টরে 1 টাকাও লোন দিত না, এখনও আসলে হয় না ওরকম। কিন্তু আমরা কোভিডকালীন এটার জন্য আমরা অনেক অ্যাগ্রেসিভলি ওয়ার্ক করি কিছু ব্যাংকের সাথে।
এখন আমাদের কিছু কিছু কোম্পানি কিছু লোন পায়, কিন্তু এটা খুব বেশি না। আসলে আমি মনে করি সরকার এখানে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত এই সেক্টরে। মেধাভিত্তিক ব্যবসা, এখানে আমাদের যে ব্যবসা এটার অনলাইন ট্রানজ্যাকশনটাই মেইন। আসলে ফিজিক্যালি বিজনেসের পরিমাণ কম থাকে, মানে ইনভেন্টরির পরিমাণ ভিজিবল কম থাকে, এই কারণে ব্যাংক লোন দিতে চায় না। কিন্তু এটার যে ভ্যালু, আপনি যখন একটা স্টার্ট আপের দেখবেন যে অনেক ভ্যালুয়েশন করা হয়, এটার আইপি ক্যালকুলেশন করা হয়, এই টাইপের ক্যালকুলেশন করেও যদি ব্যাংকগুলো ফাইন্যান্স করে, তাহলে অনেক উদ্যোক্তা তার ক্যাপিটাল তুলতে পারবে। সেই ক্ষেত্রে আরেকটি জায়গায় আমরা যেতে চাই, মূলধনের সাথে অনেক সময় দেখা যায় যে যদি ভালো উদ্যোগ হয়, এবং আমরা এর থেকে দেখেছি অন্যান্য টেকনোলজি বিজনেসে আমরা দেখেছি যে বিদেশি বিনিয়োগরা কিন্তু এখানে ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে আসে, অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবে আসে, সেই ক্ষেত্রে আপনারা তাদের কোনো ম্যাচ মেকিংয়ে কোনো কাজ করেন? হ্যাঁ জি, আমাদের দুই প্রকৃতির কাজ আছে। একটা হলো আমাদের স্টার্ট আপদের গ্রুমিং করা। আমাদের স্টার্ট আপ স্ট্যান্ডিং কমিটি আছে, ওই কমিটি থেকে যারা এই ধরনের আগে ফান্ড রেজ করছে ওই ধরনের এক্সপার্টরা থাকেন। আর যারা এই ধরনের সিক করেন, তাদের স্টার্ট আপের ফান্ড রেজ করতে চায়, লার্নিংয়ের প্রয়োজন, আমরা ওই কমিটির মাধ্যমে তাদেরকে আমরা ট্রেন করাই দিই। দেন এগুলো কি সারা বছরই চলে? এগুলো সারা বছরই চলে। যখন রিসেন্টলি আমাদের একটা অ্যাক্টিভেশন প্রোগ্রাম আছে, সেটা হয়তো আমরা দেশব্যাপী করার প্ল্যান আছে। অনেক নিউ আইডিয়া যাতে আসে ফ্রন্টে, এবং কি তাদেরকে যাতে স্কেল আপে হেল্প করা হয়, এবং অ্যাঞ্জেল ইনভেস্টমেন্টে কানেক্ট করে দেওয়া হয়, এবং বাইরের ভেঞ্চার ক্যাপিটালিস্টদের সাথে কানেক্ট করে দেওয়া হয়। এগুলো আমাদের রেগুলার কাজের একটা অংশ। তো এটা হয়তো আরও বেশি পরিমাণ সামনে কাজ করবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে বাইরের বিনিয়োগের পাশাপাশি আবার আপনারা কিন্তু ইক্যাবও বাংলাদেশের বিনিয়োগ কতটা সুন্দর, অবকাঠামো কত ডেভেলপ, এবং একই সাথে ইক্যাব বা ইলেকট্রনিক কমার্সের যারা ব্যবসায়ী তারা কতটা উন্নত হয়েছেন সেটি নিয়ে ব্র্যান্ডিংয়ে আপনারা বাইরে অনেক সেমিনার, সিম্পোজিয়াম এবং অনেক জায়গায় কাজও করেছেন, সেইগুলো সারা কেমন পাচ্ছে? আমরা লাস্ট ইয়ার আমরা করলাম দুবাইতে, আমরা রোড শো করলাম দুবাইতে। আমরা স্টার্ট করেছি, আমরা সেখানে দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশের অনেকগুলা উদ্যোক্তা দুবাইতে বসে তারা ক্রস বর্ডারে বিজনেস করে। বাংলাদেশ থেকে প্রোডাক্ট যায় বা অন্য দেশ থেকে ড্রপ শিপিং বিজনেস করে, এই টাইপের কানেকশান হলো। অনেককে আমরা ওখানে ভালো বিজনেস অবস্থা আছে, তারা আমাদের এই প্রোগ্রামে আসে, আমরা তাদেরকে ইনভাইট করি যে বাংলাদেশে আমাদের উদ্যোক্তাদেরকে ফাইন্যান্স করেন। এই ম্যাচ মেকিংগুলা আমরা অনেকদিন যাবৎ প্ল্যান করছিলাম, কিন্তু আমরা লাস্ট ইয়ারে দুবাইতে ফার্স্ট প্রোগ্রামটা করি। সেখানে এম্বাসি থেকেও আমাদেরকে হেল্প করে। আমাদের নেক্সট অনেকগুলো প্ল্যান আছে, যেগুলো আমরা হয়তো আরও বাইরের দেশগুলোতে যাব, ইউরোপের দিকে যাওয়ার প্ল্যান আছে, ইউএসএ যাওয়ার প্ল্যান আছে, মালয়েশিয়াতে করার প্ল্যান আছে। বাঙালি কমিউনিটিগুলো যেখানে আছে সেটাও কাজ করা। আমাদের অনেক বাংলাদেশি বাইরে আছে, তারা দেশে কীভাবে তাদের মেধাটা ইউজ করতে পারে, তাদের ফাইন্যান্সটা ইউজ করতে পারে, আমাদের এখানে যাতে আরও ভালো স্টার্ট আপ তৈরি হয়, এই কালচারটা ডেভেলপমেন্ট করার আমাদের প্ল্যান আছে। সেক্ষেত্রে তাদের যেই জায়গাটা আপনারা একটা তো উদাহরণ দিলেন, এই দুবাইতে করেছেন, সেখানে গিয়ে আপনারা নতুন কি আইডিয়া জেনারেট করতে পেরেছেন যে হ্যাঁ এই জায়গাটায় আমাদের প্রসারের সুযোগ আছে? আমাদের ওখানে কিছু উদ্যোক্তা ফান্ড রেজ করতে পেরেছে। আমরা দুইটা প্রোগ্রাম এখানে অ্যাটেন্ড করি। একটাতে আপনার ফান্ড রেজিং প্রোগ্রাম, সেখানে আমাদের উদ্যোক্তা ফান্ড রেজ করে, আর আরেকটা বড় প্রোগ্রামে গিয়ে আমরা সেখানে নলেজ গেইন করে। সেখানে ওয়ার্ল্ডের অনেক বড় বড় কোম্পানিগুলা এক্সিবিশন হয়, সেই এক্সিবিশনগুলো থেকে নলেজ ট্রান্সফার হয়, তারা কিভাবে তাদের কোম্পানিগুলা এই পর্যায়ে নিয়ে আসলো, স্টার্ট আপের গল্পগুলো থাকে। সো এই এক্সিবিশনের মাধ্যমে তাদেরকে আমরা নলেজ ট্রান্সফরমেশনটা করাই। সো এই টাইপের কার্যক্রমগুলো হয়। আপনাদের এখন মেম্বার কত? প্রায় 2800-র মতোই। 2800-র মতো। সেই জায়গাটা আমি যেই কারণে এই প্রশ্নটা করা, সেটা হচ্ছে যে অনেক মেম্বার আছেন, কিন্তু আমরা তো ওই রকম ইউনিক বিজনেস মানে কয়েক হাজার তো দূরের কথা, কয়েকশো দেখি না। তার মানে তাদের প্রত্যেকেই তো বিজনেসের মেন্টালিটি নিয়ে আসছিলেন। তারা কি হারিয়ে যান না হারিয়ে যাচ্ছেন? না, ব্যবসা তো সবাই সফল হবে এরকম না। এটা আপনি জানেন, বিজনেস উদ্যোক্তা জীবনটা এরকম, কখনো সফল হবে, কখনো ফেল করবে, কখনো ড্রপ হবে, আবার ঘুরে দাঁড়াবে। সো আমাদের মেম্বারদের ভিতরে এই ধরনের সিচুয়েশান আছে। তবে আমাদের মেম্বারদের ডাইভার্সিফাইড মেম্বার, এখানে ফিনটেক আছে, কেউ এডটেক আছে, এডুকেশন নিয়ে, এগ্রিটেক আছে, এগ্রিকালচার নিয়ে কাজ করে, মেডিসিন আছে, ফ্যাশন আছে, আপনার পেমেন্ট গেটওয়ে আছে। আপনার এখানে ডিজিটাল বিজনেসের যত প্রকৃতির কোম্পানি আছে, সব
প্রকৃতির ইকোসিস্টেমের প্লেয়াররা আমাদের মেম্বার। তো এই কারণে ফোকাসে হয়তো আপনি যারা পিওরলি শুধু বিজনেস করতে সেল করতেছেন তাদেরকে দেখেন, আবার সার্ভিস প্রোভাইডার যারা তাদেরকে হয়তো খুব কম ভিজিবল হয়, তাদের ব্র্যান্ডিংটা হয় খুব কম, এই কারণে হয়তো বোঝা যায় না। কিন্তু এখানে আসলে অনেক সফল উদ্যোক্তা আছে আমাদের। না, সফল উদ্যোক্তা আছে। আমরা যেটি জানার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যত উদ্যোক্তা আপনাদের সঙ্গে যুক্ত হন তারা যাতে ঝরে না পড়েন, বা ঝরে পড়তে গেলে আপনাদের সহযোগিতাটা কি হয়? আমাদের তো সবসময় ক্যাপাসিটি বিল্ডিংয়ের প্রোগ্রাম থাকে। আমাদের একটা লাস্ট আমরা গভর্নমেন্টের সাথে করেছি ই বিজনেস এডুকেশন নিয়ে, প্রায় আমরা 9,000-এর মতো সম্ভবত আমরা উদ্যোক্তাদেরকে ট্রেন করি, যেখানে আমাদের নিজেদের মেম্বার প্লাস বাইরের উদ্যোক্তা। পাশাপাশি লাস্ট ইয়ার আমরা 26টা ওয়ার্কশপ করি আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের আন্ডারে। তো 26টা ওয়ার্কশপে অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামে অনেক রিসোর্স পার্সন আমরা হায়ার করি, যাদের মাধ্যমে উদ্যোক্তাদেরকে তাদের কারো এক একটা টপিক এক এক রুমের, কোনোটা ভ্যাট নিয়ে, কোনোটা ট্যাক্স নিয়ে, কোনোটা বিজনেস স্কেল আপ নিয়ে, কোনোটা বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট নিয়ে, কোনোটা ফাইন্যান্স, এভাবে একটা উদ্যোক্তার যেই জায়গাগুলোতে গ্যাপ থাকে সেগুলোকে আমরা লিটারেট করার জন্য কাজ করি, যাতে করে উদ্যোক্তা তার গ্যাপটা ফিল আপ করলেই তো সে আর ঝরে পড়বে না। এবং কি আমরা ব্যাংকের সাথে করি, তার লোন প্রসেসিংটা কীভাবে করবে, তার কোম্পানিটাকে কীভাবে ডকুমেন্টেশনে তৈরি করবে যাতে ব্যাংক থেকে ফাইন্যান্স পাওয়া যায়, এই কাজগুলো আমরা করে থাকি। সেক্ষেত্রে আপনি একজন উদ্যোক্তাও, উদ্যোক্তাদের সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাগুলো কোন কোন জায়গায়? নতুন উদ্যোক্তারা নিশ্চয়ই শুনছেন বা অনলাইনে শুনবেন, সেক্ষেত্রে আপনার পরামর্শ কোন জায়গাটায়? একটা হলো যে কি আমরা হয়তো উদ্যোক্তারা ইমোশনালি অনেক উদ্যোক্তা হয়, তো আমি বলবো যে ইমোশনাল উদ্যোক্তা না হয়ে বাস্তববাদী উদ্যোক্তা হওয়া। একজন উদ্যোক্তা যেই বিজনেসটা নিয়ে কাজ করবে তার আদ্যপ্রান্ত জানা, তার বিজনেস প্রসেস ম্যানেজমেন্টটা জানা, তার যে 100 টাকা ইনভেস্টমেন্ট করলে এটা 101 টাকা কীভাবে হবে, এটা সঠিক প্রসেসটা যদি জানে তাহলে উদ্যোক্তা ফেল করবে না। কিন্তু সে জানে না সে আসলে 101 টাকায় কীভাবে কনভার্ট করবে, সে মনে হচ্ছে যে 1 টাকা প্রফিট করলাম মিনস 101 টাকা হয়ে গেল, কিন্তু তার এখানে কস্ট অফ গুডস সোল্ড কত, তার আদার্স অপারেটিং কস্ট কী আছে, এগুলো পুঙ্খানো মার্কেটিং কস্ট কি, তার অনেক সময় তার ঝুঁকি কী আছে, এগুলো বিবেচনা করে যদি সঠিকভাবে একটা ব্যবসা পরিকল্পনা করতে পারে তাহলে কিন্তু উদ্যোক্তা সফল হতে পারে। কিন্তু আমাদের অনেক উদ্যোক্তা ইমোশনালি আসে, সে মনে করে যে এটা কিনে ওইটা বিক্রি করলে হয়ে যাবে, অথবা এটা স্টার্ট করলে যে, কিন্তু ব্যাকএন্ডে যে রিসার্চের দরকার এই কাজগুলো খুব কম উদ্যোক্তাই করে যারা ফিল করে। সেক্ষেত্রে যেহেতু আপনাদের অনেক ক্ষেত্রগুলো আপনি বলছিলেন, ফিনটেক আছে, এডটেক আছে, আপনার হচ্ছে মেডিটেক আছে, সেই ক্ষেত্রে এই যে এক একটা গুচ্ছ করে আপনারা ইক্যাপ থেকে তো এরকম একটা উদ্যোগ নিতেই পারেন, বা নেওয়া হয়েছে কিনা, যে এই বিজনেসের আসলে চ্যালেঞ্জ কি, এই বিজনেসের আসলে সামনের দিনে ভবিষ্যৎ কি, এগুলো নিয়ে কি আপনাদের কোনো রিসার্চ করার উদ্যোগ বা কোনো কিছু আছে বাংলাদেশে? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমাদের প্রত্যেকটা ক্যাপাসিটি অনুযায়ী আমাদের 35টা স্ট্যান্ডিং কমিটি আছে। আসলে এই আপনি যে প্রবলেমটা বললেন, স্ট্যান্ডিং কমিটির কার্যক্রমগুলো হলো যেই ডোমেইনে কাজ করে তাদেরকে নিয়ে স্ট্যান্ডিং কমিটিগুলো গঠন করা হয়, তারা যাতে তাদের অ্যাকচুয়াল চ্যালেঞ্জগুলো রেজ করতে পারে, আমরা সেগুলো নিয়ে সলিউশনের জন্য সরকারের যদি হয় সরকারের ক্যাপাসিটি বিল্ডিংয়ে যদি হয় সেখানে আমরা কাজ করে থাকি। যেমন আমি আপনাকে বলি, একসময় আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল লজিস্টিক প্রবলেম, যার কারণে যতই অর্ডার হোক মানুষ আর জিনিস পায় না। সো এটাকে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোতে আমরা ওয়ার্ক করি, আমরা গ্যাপটা ভিজিবল করতে পারি। উদ্যোক্তারা যখন দেখে যে না এখানে একটা বড় মার্কেট আছে, মার্কেট গ্যাপ আছে, বিজনেস আছে, তখন অনেকেই ইনভেস্টমেন্ট করে, স্টার্টআপরা ফাইন্যান্স করে, এঞ্জেল ইনভেস্টররা ফাইন্যান্স করে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফাইন্যান্স করে, তখন ওই ইকোসিস্টেমটা দাঁড়ায়। ঠিক এইভাবে অন্যান্য স্টার্টআপ মানে আপনি যে সেগমেন্টগুলো বললেন, এভাবে সেগমেন্টগুলো নিয়ে আমরা কাজ করি। আসলে এটা একদিনের কাজ নয়, এটা আসলে চলমান একটা প্রক্রিয়া। সবসময় তো সব সমাধান শেষ হয়ে যাবে না, কালকের সমস্যা আগামীতে সমাধান করতে হবে। সেই ক্ষেত্রে ইক্যাবের সামনে এখন মানে লক্ষ্য কোন কোন জায়গায়, যে এই জায়গাগুলোতে আমরা কাজ করব? আমরা পলিসির জায়গাটাতে অনেক বেশি ফোকাস দিচ্ছিলাম গত কয়েক বছর। একটা যদি উদ্যোক্তা বান্ধব পলিসি গঠন করা যায় যেখানে যেখানে গ্যাপ আছে সেগমেন্ট ওয়াইজও, তাহলে উদ্যোক্তারা তার স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে, এবং সেখানে যদি ফ্লোলেস প্রবলেমলেস বিজনেস করতে পারে তাহলেই সে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবে, সে সাস্টেন করতে পারবে, সরকারকে ভবিষ্যতে ভ্যাট ট্যাক্স দিতে পারবে, এবং দেশের ইকোনমিতে অনেক বেশি অবদান রাখতে পারবে। এই কারণে আমরা পলিসিতে ফোকাস। আপনার রিসেন্টলি দেখবেন আমরা 4টা জায়গায় কাজ করি। একটা হলো
আপনার ডিভিআইডি, যেটার মাধ্যমে ইনফর্মাল বিজনেসে যারা আছে তাদেরকে ফর্মাল বিজনেসে রেজিস্টার্ড করা এবং কি ট্র্যাকেবল করা। আপনার কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমরা কাজ করি সরকারের সাথে, যেটা দিয়ে যাতে উদ্যোক্তার জন্য না, শুধু কনজিউমারও যাতে ফ্রডুলেন্ট থেকে সেফ থাকে। দ্বিতীয় আমরা যে জায়গাটাতে কাজ করি সেটা হলো, এখনও এটা চালু হয় নাই, এটা লজিস্টিক ট্র্যাকিং সিস্টেম। এটা আসলে একজন কনজিউমার তার প্রোডাক্টটা অর্ডার থেকে ডেলিভারি পর্যন্ত পুরো জিনিসটা ট্র্যাক করতে পারবে প্রপারলি। কিন্তু এটা এখন অনলাইনে এখনো তো এখন আছে, সব কোম্পানির তো নাই, তখন সব প্রোডাক্টেরই পাওয়া যাবে, বাধ্য থাকবে। আমরা ক্যাশলেস সোসাইটি ডেভেলপমেন্টেও কাজ করতেছি বাংলাদেশ ব্যাংকের সাথে। সেখানে আপনার পেমেন্ট সিস্টেম, পেমেন্ট সিকিউরিটি এগুলো নিয়ে কাজ করে। আমরা বলছিলাম কি এসক্রো পদ্ধতি যাতে স্টাবলিশমেন্ট হয়, তাহলে আপনার উদ্যোক্তারাও সেফ থাকবে এবং কনজিউমাররাও সেফ থাকবে। আর ক্রস বর্ডার নিয়ে আমরা আরেকটা কাজ করছি। ক্রস বর্ডারটা হলে আমাদের একটা বড় স্কোপ ক্রিয়েট হবে দেশের বাইরে বিজনেস। সেক্ষেত্রে এত চ্যালেঞ্জের মধ্যেও সবশেষ কি দিয়ে শেষ করবেন যে এখন ইক্যাবে এমন কিছু ঘটছে, আপনারা সঙ্গে থাকুন? আমি বলবো সবচেয়ে বড় যে জিনিসটা গ্যাপ আছে সেটা হলো দুইটা জায়গা। একটা হলো সারা দেশব্যাপী মানুষকে সচেতন করা, মানুষ অ্যাওয়ার হওয়া, ডিজিটাল লিটারেসিটা গুরুত্বপূর্ণ। তারা যখনই জানবে যে তার সমস্যাগুলো অনলাইনে সমাধান হয়, তখনই তারা সার্ভিসটা নিতে পারবে। আর যারা এই সার্ভিস প্রোভাইড করে থাকে তাদেরকে ভ্যাট ট্যাক্সের মতো ঝামেলাগুলো থেকে রেহাই দেওয়া। ধন্যবাদ মোহাম্মদ শাহাবুদ্দিন শিপন আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল বাণিজ্য অর্থনীতির আয়োজনে। পরবর্তী আয়োজনে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।